ওয়েলকাম টু জেপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি তোমাদের ইন্ডিয়ান পলিটি পলিটির একটা বিশিষ্ট অধ্যায় হলো সংবিধানের প্রকৃতি, বৈশিষ্ট্য, প্রস্তাব। এই অধ্যায় থেকে মোট 43টা এমসিকিউ আজকের আমি আলোচনা করব। টোটাল 43টা এমসিকিউ এবং কিছু তার সঙ্গে কিছু আরও অতিরিক্ত প্রশ্ন আমি সংক্ষেপে আলোচনা করব, যেগুলো তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামস, এছাড়া যারা রাষ্ট্রবিজ্ঞানে পড়ছো বিএতে, তাদেরকে অনেকটা সাহায্য করবে। আমার এই ছোট 1 নম্বরের প্রশ্ন এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত টাইপ ধর্মী প্রশ্ন, সেগুলো আমি মোট টোটাল এদিকে এমসিকিউ আলোচনা করব 43টা, আর এইদিকে অতিরিক্ত প্রশ্ন 26টা প্রশ্ন আমি আলোচনা করব। চলো শুরু করি। মোট প্রথমে আমরা আলোচনা করব প্রথম এমসিকিউ। প্রথম 43টি এমসিকিউ প্রশ্ন আমি আলোচনা করব। তার মধ্যে প্রথম প্রশ্ন দেখো, বর্তমানে সংবিধানের মোট তফসিল আছে কতগুলো? তফসিল আছে সংবিধানে ক 8টি, খ 10টি, গ 12টি, ঘ 13টি। কতগুলো সংবিধানের তফসিল আছে? সংবিধানের তফসিলের সংখ্যা হচ্ছে তোমাদের অপশন গ হয়ে যাবে সঠিক উত্তর 12। বর্তমানে সংবিধানের মোট তফসিল সংখ্যা হবে 12। 2 নম্বর প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় নাগরিকদের মোট মৌলিক কর্তব্য হলো? অপশন ক 8টি, অপশন খ 10টি, অপশন গ 11, আর অপশন ঘ হচ্ছে 12। কত হবে 2 নম্বর প্রশ্নের উত্তর? অপশন গ হচ্ছে সঠিক উত্তর, 11টি। পরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় নাগরিকদের মোট মৌলিক অধিকার হলো? অপশন ক 5টি, অপশন খ 6টি, অপশন গ 7টি, অপশন ঘ 14টি। তাহলে ভারতের নাগরিকদের মোট মৌলিক অধিকার হলো অপশন খ। অপশন খ তোমাদের সঠিক উত্তর, 6টি। ভারতীয় নাগরিকদের মোট মৌলিক অধিকার হলো 6টি। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন, সমাজতন্ত্র শব্দটি ভারতীয় সংবিধানে যুক্ত হয় 1950 সালে, না 1962 সালে, না 1976 সালে, না 2002 সালে? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন গ। সঠিক উত্তর হবে অপশন গ, 1976 সালে। এরপরে 5 নম্বর প্রশ্ন দেখো, ধর্মনিরপেক্ষ শব্দটি ভারতীয় সংবিধানে যুক্ত হয় কত সালে? 1948 সালে, 1976 সালে, 1990 সালে, 2002 সালে? কত সালে ধর্মনিরপেক্ষ শব্দটি ভারতীয় সংবিধানে যুক্ত হয়? কত সালে? 1976 সালে। 1976 সালে যুক্ত হয়। ধর্মনিরপেক্ষ শব্দটি ভারতীয় সংবিধানে যুক্ত হয় 1976 সালে। 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানে যে সমাজতন্ত্রের কথা বলা হয় সেটি হলো? কোন সমাজতন্ত্রের কথা বলা হয়? গান্ধীবাদী সমাজতন্ত্র, না মার্ক্সবাদী সমাজতন্ত্র, না নেহরুবাদী সমাজতন্ত্র, না গণতান্ত্রিক সমাজতন্ত্র? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে ঘ, গণতান্ত্রিক সমাজতন্ত্র। 7 নম্বর প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্নে ভারতীয় সংবিধানে যে ধর্মের স্বীকৃতি দেওয়া হয়, ভারতীয় সংবিধানে যে ধর্মের স্বীকৃতি দেওয়া হয় সেটি হলো? অপশান ক হচ্ছে হিন্দু ধর্ম, অপশান খ হচ্ছে মুসলিম ধর্ম, অপশান গ হচ্ছে খ্রিস্টান ধর্ম, আর অপশান ঘ হচ্ছে কোনো ধর্মই নয়। সঠিক উত্তর হবে কোনো ধর্মই নয়। ভারতীয় সংবিধানে যে ধর্মের স্বীকৃতি দেওয়া হয়েছে সেটি হলো কোনো ধর্মকেই স্বীকৃতি দেয়নি। ভারতীয় সংবিধানে যে ধর্মের স্বীকৃতি দেওয়া হয়েছে সেটি হলো সমস্ত ধর্ম, ভারতীয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী সকল ধর্মের মানুষদের কে স্থান দেওয়া হয়েছে বা স্বীকৃতি দেওয়া হয়েছে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে দ্য কমেন্ট্রিজ অন দি কনস্টিটিউশনস অফ ইন্ডিয়া গ্রন্থটির প্রণেতাকে? গ্রন্থটির প্রণেতাকে? অপশন ক হচ্ছে GC.V. সুব্বারাও, আর অস্টিন পাইলি এবং দুর্গাদাস বসু। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে তোমাদের অপশন কই সঠিক উত্তর হবে, GC.V. সুব্বারাও। পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতকে আধা যুক্তরাষ্ট্রীয় দেশ বলেছেন কে বলেছেন? অর্থাৎ কসি ফেডারাল কে বলেছেন? কসি ফেডারাল বলেছেন কে? অপশন হচ্ছে ক ঠাকুরদাস ভার্গব, অপশন খ পাইলি, আর অপশন গ KC হোয়ার, আর অপশন ঘ হচ্ছে KP মুখার্জি। কোনটা সঠিক উত্তর হবে? 9 দিকের প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন গ। অপশন গ হবে সঠিক উত্তর, KC হোয়ার। KC হোয়ার ভারতের আধা যুক্তরাষ্ট্রীয় দেশ বলেছেন KC হোয়ার। অপশন গ হচ্ছে সঠিক উত্তর 9 দিকের। 10 দিকের প্রশ্ন দেখো, 10 দিকের প্রশ্ন হচ্ছে যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কি? সংবিধানের প্রাণ বা চাবিকাঠি বলেছেন কে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের প্রাণ ও চাবিকাঠি বলেছেন কে? আম্বেদকর, না নেহেরু, না পাইলি, না ঠাকুরদাস ভার্গব?
কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে তোমাদের ঠাকুরদাস ভার্গব। ঠাকুরদাস ভার্গব ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের প্রাণ ও চাবিকাঠি বলেছেন যে ঠাকুরদাস ভার্গব। অপশন ঘ তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন গেল, তোমাদের এবার 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় জম্মু ও কাশ্মীরের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে? ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় জম্মু ও কাশ্মীরের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে? 270 352 নম্বর ধারায়, 370 নম্বর ধারায়, 385 নম্বর ধারায়। কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে তোমাদের গ 370 নম্বর ধারায়। 370 নম্বর ধারায় ভারতীয় সংবিধানের যে সংবিধানে জম্মু ও কাশ্মীরের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন দেখো, ফ্রম রাজ টু স্বরাজ গ্রন্থটি প্রণেতাকে? অপশন ক আইভর জেনিংস, অপশন খ ধীরেন্দ্রনাথ সেন, অপশন গ কে ভি রাও, অপশন ঘ হচ্ছে কে পি মুখার্জি। কোনটা সঠিক উত্তর হবে? অপশন খ হবে সঠিক উত্তর। অপশন খ কি বলা হয়েছে? ধীরেন্দ্রনাথ সেন। ধীরেন্দ্রনাথ সেন ফ্রম রাজ টু স্বরাজ গ্রন্থটির প্রণেতা করেছিলেন, রচনা করেছিলেন ধীরেন্দ্রনাথ সেন। 13 নম্বর প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের ক্যাবিনেট মিশন পাঠানো হয় কত সালে? ভারতের ক্যাবিনেট মিশন পাঠানো হয় 1942 সালে, না 1946 সালে, না 1950 সালে, না 1951 সালে। কোনটা সঠিক উত্তর হবে? অপশন ক খ গ ঘ চারটির মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? 13 নম্বর প্রশ্নের 13 নম্বর প্রশ্নের খয়েরটা সঠিক উত্তর হবে। খয়েরটা সঠিক উত্তর হবে তোমার 1946 সালে। 1946 সালে ভারতের ক্যাবিনেট মিশন পাঠানো হয়। 14 নম্বর প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন কে? অপশন ক লর্ড কার্জন, অপশন খ হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন, অপশন গ চক্রবর্তী রাজগোপালাচারী, অপশন ঘ হচ্ছে ক্রিপস। কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর তোমাদের অপশন খ। অপশন খ হবে সঠিক উত্তর, যে লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন হচ্ছে সঠিক উত্তর হবে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিল? ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিল? দুটো প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্জন। মাউন্টব্যাটেনের মধ্যে কী হবে? লর্ড মাউন্টব্যাটেন ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। যদি বলা হয় ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন কে বলতো? অপশন ক হচ্ছে বাবুলঙ্কর, অপশন ক লর্ড কার্জন, অপশন ক মাউন্টব্যাটেন, অপশন ক চক্রবর্তী রাজগোপালাচারী। কোনটা সঠিক উত্তর হবে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে কিন্তু চক্রবর্তী রাজগোপালাচারী, কেননা ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজগোপালাচারী, আর ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন কে? লর্ড মাউন্টব্যাটেন। বেশ, পরের প্রশ্ন দেখো 16 নম্বর প্রশ্ন। আমরা চলে এলাম 16 নম্বর প্রশ্নে। 16 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতীয় সংবিধানের জনক বলা হয় কাকে? ভারতীয় সংবিধানের জনক বলা হয় কাকে? 1 নম্বর হচ্ছে নেহেরুকে, না 2 নম্বর গান্ধীজিকে, না 3 নম্বর আম্বেদকরকে, না রাজেন্দ্র প্রসাদকে। কোনটা হবে সঠিক উত্তর? ভারতীয় সংবিধানের জনক বলা হয় কাকে? আম্বেদকরকে বলা হয়। এরপর 17 নম্বর প্রশ্ন দেখো, 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে লিখিত ও সুপরিবর্তনীয় সংবিধান আছে। লিখিত ও সুপরিকল্পিত সংবিধান আছে কোথায়? ভারতে আছে, না নিউজিল্যান্ডে, না ইংল্যান্ডে, না মার্কিন যুক্তরাষ্ট্রে? অপশান ক কোনটা 17 নম্বর প্রশ্নের অপশান কোন অপশানটা সঠিক উত্তর হবে বলো? অপশান খই তোমাদের সঠিক উত্তর হবে। কি বলা হয়েছে? অপশান খ নিউজিল্যান্ডে। লিখিত ও সুপরিবর্তনীয় সংবিধান, লিখিত ও সুপরিবর্তনীয় সংবিধান আছে শুধুমাত্র নিউজিল্যান্ডে। লিখিত ও সুপরিবর্তনীয় সংবিধান আছে নিউজিল্যান্ডে, ভারতেও নয়, ইংল্যান্ডেও নয়, মার্কিন যুক্তরাষ্ট্রেও নয়। 18 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? ভারতীয় সংবিধানের অভিভাবক হলো কে? পার্লামেন্ট, না রাষ্ট্রপতি, না সুপ্রিম কোর্ট, না প্রধানমন্ত্রী? 18 প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? 18 প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ সঠিক উত্তর, সুপ্রিম কোর্ট। 19 নম্বর প্রশ্ন হচ্ছে বিগত 66 বছরে ভারতের সংবিধান সংশোধিত হয়েছে কতবার হয়েছে? সংবিধান 19 বার, না 58 বার, না 92 বার, না 100 বার? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে তোমাদের গ ঘয় সঠিক উত্তর হবে 100 বার। 100 বার কিন্তু সংবিধান সংশোধিত হয়েছে। তাহলে বিগত 66 বছরে ভারতীয় সংবিধান সংশোধিত হয়েছে প্রায় 100 বার, প্রায় না সঠিকভাবে 100 বারই পরিবর্তন হয়েছে। পরের প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন, ভারতের ভোটার হওয়ার ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়।
কততম সংবিধান সংশোধনীতে করা হয়েছে এটা? অপশান ক 25তম, না 42তম, 61তম, না 86তম? কোন সংবিধান সংশোধনীতে, কততম সংবিধান সংশোধনীতে ভারতের ভোটারের ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? অপশান গ হবে তোমাদের সঠিক উত্তর। 61তম সংবিধান সংশোধনী আইনে 61তম সংবিধান সংশোধনী আইনে ভারতের ভোটারের ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে 61তম সংবিধান সংশোধনীতে। পরের প্রশ্ন দেখো, 21 নম্বর প্রশ্ন দেখো। 21 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতীয় সমাজতন্ত্রকে আমাদের নিজস্ব ধরনের সমাজতন্ত্র বলে দাবি করেন কে? অপশান ক আম্বেদকর, না নেহেরু, না ইন্দিরা গান্ধী, না রাজীব গান্ধী? ভারতীয় সমাজতন্ত্রকে আমাদের নিজস্ব ধরনের সমাজতন্ত্র বলে দাবি করেছেন কে? অপশান গ সঠিক উত্তর, ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী ভারতীয় সমাজতন্ত্রকে আমাদের নিজস্ব ধর্মের সমাজতন্ত্র বলে দাবি করেছিলেন ইন্দিরা গান্ধী। 22 নম্বর প্রশ্ন দেখো, প্রস্তাবনাকে ভারতের সংবিধানের সর্বাপেক্ষা মূল্যবান অংশ বলে দাবি করেন কে? ধীরেন্দ্রনাথ সেন, না পণ্ডিত ঠাকুরদাস ভার্গব, না আর্নেস্ট বার্কার, না বি.আর. আম্বেদকর? কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর তোমাদের অপশান খ হয়ে যাবে সঠিক উত্তর, পণ্ডিত ঠাকুরদাস ভার্গব। পণ্ডিত ঠাকুরদাস ভার্গব সঠিক উত্তর। প্রস্তাবনাকে ভারতের সংবিধানের সর্বাপেক্ষা মূল্যবান অংশ বলে দাবি করেন পণ্ডিত ঠাকুরদাস ভার্গব। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের, পরের প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনাকে বনায় ভারতকে বর্ণনা করা হয়েছে একটি সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে, না সার্বভৌম সমাজতান্ত্রিক গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে, না অপশান গ সার্বভৌম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসাবে, না অপশান ঘ হচ্ছে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসাবে? কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ঘ হবে সঠিক উত্তর। তোমাদের কি আছে? সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। 24 নম্বর প্রশ্ন দেখো। 24 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? 24 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে গণপরিষদের অধ্যক্ষ ছিলেন কে? গণপরিষদের অধ্যক্ষ কে ছিল? 24 নম্বর প্রশ্নের উত্তর। 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 24 নম্বর প্রশ্ন ছিল গণপরিষদের অধ্যক্ষ ছিলেন কি? কৃপালানি, না আম্বেদকর, না রাজেন্দ্র প্রসাদ, না জি.ভি. মবলঙ্কর? কে ছিলেন গণপরিষদের অধ্যক্ষ ছিলেন কে? গ হচ্ছে সঠিক উত্তর, জি.ভি. মবলঙ্কর। জি.ভি. মবলঙ্কর গণপরিষদের অধ্যক্ষ ছিলেন। 25 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সংবিধান হলো লিখিত সংবিধান, না অলিখিত সংবিধান, না প্রধানত লিখিত সংবিধান, না প্রধানত অলিখিত সংবিধান? কোনটা সঠিক উত্তর হবে তোমাদের? বলো। ভারতের সংবিধান হলো কি ধরনের সংবিধান? অপশান গ সঠিক উত্তর হবে, ভারতের সংবিধান হচ্ছে প্রধানত লিখিত সংবিধান। অপশান গ হচ্ছে প্রধানত লিখিত সংবিধান। ভারতের সংবিধান হলো লিখিত সংবিধান, প্রধানত লিখিত সংবিধান। অপশান গ সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতীয় শাসন ব্যবস্থার প্রকৃতিকে কি বলা হয়েছে? সংসদীয়, না রাষ্ট্রপতি শাসিত, না আধা সংসদীয়, না আধা রাষ্ট্রপতি শাসিত? কোনটা সঠিক উত্তর হবে? কোনটা সঠিক উত্তর হবে তোমাদের কাছে? তোমাদের সঠিক উত্তর কোনটা হবে? 26 নম্বর প্রশ্নের উত্তর, 26 নম্বর প্রশ্নের উত্তর সঠিক উত্তর হবে সংসদীয়। কি হবে? সংসদীয় হবে। সংসদীয়। ভারতীয় শাসন ব্যবস্থার প্রকৃতিতে সংসদীয়। বুঝেছে? ভারতীয় শাসন ব্যবস্থা প্রকৃতিতে সংসদীয়। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন হচ্ছে, ভারতীয় শাসন ব্যবস্থা হলো কি ধরনের শাসন ব্যবস্থা? এক হচ্ছে এককেন্দ্রিক, না দুই হচ্ছে যুক্তরাষ্ট্রীয়, না তিন হচ্ছে আধা এককেন্দ্রিক, না ঘ হচ্ছে আধা যুক্তরাষ্ট্রীয়? কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে কোনটা? 27-এর ঘরটা সঠিক উত্তর হবে, আধা যুক্তরাষ্ট্রীয়। আধা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। অপশন পরবর্তী প্রশ্ন দেখো, 28 নম্বর প্রশ্ন। 28 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকৃত হয়েছে সংবিধানের কত নম্বর ধারায়? 203 নম্বর ধারায়, না 305 নম্বর, না 326 নম্বর, না 366 নম্বর ধারায়? ভারতীয় সংবিধানের সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকৃত হয়েছে সংবিধানের কত নম্বর ধারায়? সংবিধানের হবে গিয়ে অপশান
গ সঠিক উত্তর 326 নম্বর ধারায়। 326 নম্বর ধারায় ভারতীয় সংবিধান সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকৃত হয়েছে সংবিধানের 326 নম্বর ধারায়। 29 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রথম সাধারণতন্ত্র দিবস উদযাপিত হয় কবে? ভারতের প্রথম সাধারণতন্ত্র দিবস উদযাপিত হয় কত সালে? 1948 সালে 15 আগস্ট, না 1949 সালের 26 নভেম্বর, না 1950 সালে 26 জানুয়ারি, 1952 সালে 26 জানুয়ারি? কোনটা সঠিক উত্তর হবে? 29 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কোনটা হবে? যে 1950 সালে 26 জানুয়ারি। 1950 সালে 26 জানুয়ারি হবে সঠিক উত্তর। ভারতের প্রথম সাধারণতন্ত্র দিবস উদযাপিত হয় 1950 সালে 26 জানুয়ারি, যে দিনটিতে ভারতীয় সংবিধান গৃহীত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, 30 নম্বর প্রশ্ন। 30 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ভারতীয় সংবিধানকে পরিবর্তন করা যায়। অপশন ক আছে 2টি পদ্ধতিতে, 3টি পদ্ধতিতে, 4টি পদ্ধতিতে, কেবলমাত্র 1টি পদ্ধতিতে। কতগুলো পদ্ধতিতে, কটি পদ্ধতিতে ভারতীয় সংবিধানের পরিবর্তন করা হয়? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন নম্বর খ, 3টি পদ্ধতিতে ভারতীয় সংবিধানকে পরিবর্তন করা হয় মূলত 3টি পদ্ধতিতে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকর্তা হলো কে? ভারতীয় সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকর্তা হলো ক কেন্দ্রীয় আইনসভা, খ কেন্দ্রীয় শাসন বিভাগ, গ সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি। কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর অপশন হচ্ছে গ সুপ্রিম কোর্ট। ভারতীয় সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকর্তা হলেন সুপ্রিম কোর্ট। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে যে 32 নম্বর প্রশ্ন। 32 নম্বর প্রশ্নের চলে এলাম 32 নম্বর প্রশ্নে। দুষ্পরিবর্তনীয় সংবিধানের প্রাধান্য থাকে সরকারের কোন বিভাগে? আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, না আমলাতন্ত্রের? বিচার বিভাগ। সঠিক উত্তর হবে খ বিচার বিভাগ। দুষ্পরিবর্তনীয় বর্তমানে প্রাধান্য থাকে সরকারের অপশন খ বিচার বিভাগের। পরবর্তী প্রশ্ন দেখো, সুপরিবর্তনীয় সংবিধানের প্রাধান্য থাকে সরকারের কোন বিভাগে? সুপরিবর্তনীয় সংবিধানের প্রাধান্য থাকে সরকারের কোন বিভাগে? আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, না আমলাতন্ত্রের? সঠিক উত্তর হবে আইন বিভাগে। আইন বিভাগ সঠিক উত্তর। সুপরিবর্তনীয় সংবিধানের প্রাধান্য থাকে সরকারের আইন বিভাগের। পরের প্রশ্ন দেখো, 34 নম্বর প্রশ্ন। 34 প্রশ্ন বলছে পণ্ডিত ঠাকুরদাস ভার্গব সংবিধানের কোন অংশকে সর্বাপেক্ষা মূল্যবান অংশ বলে অভিমত প্রকাশ করেন? কোন দেখো যে অপশন ক আছে মৌলিক অধিকারকে, নির্দেশমূলক নীতিকে, মৌলিক কর্তব্যকে, প্রস্তাবনাকে। সঠিক কোন উত্তর কোনটা হবে? অপশন ঘ সঠিক উত্তর প্রস্তাবনাকে। পণ্ডিত ঠাকুরদাস ভার্গব সংবিধানের প্রস্তাবনাকে সর্বাপেক্ষা মূল্যবান অংশ বলে অভিমত প্রকাশ করেন। 35 নম্বর প্রশ্ন দেখো। 35 নম্বর প্রশ্ন দেখো, গণপরিষদের গঠনের সময় জনগণের কত অংশের ভোটাধিকার ছিল? অপশন ক হচ্ছে অপশন ক 12%, অপশন খ 14%, অপশন গ হচ্ছে 18%, অপশন ঘ 33%। অপশন খ হচ্ছে সঠিক উত্তর যে 35%। অপশন খ 14%। গণপরিষদ গঠনের সময় জনগণের কত শতাংশের ভোটাধিকার ছিল? গণপরিষদ গঠনের সময় জনগণের কত শতাংশ? 14% ছিল। 14%। অপশন ক সঠিক উত্তর। 36 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় পার্লামেন্ট সংবিধানের মৌল কাঠামো পরিবর্তন করতে পারে না। ভারতের সুপ্রিম কোর্ট এই রায়টি দিয়েছে কোন মামলায়? ভারতীয় পার্লামেন্ট সংবিধানের মৌল কাঠামো পরিবর্তন করতে পারে না, ভারতের সুপ্রিম কোর্ট এই রায়টি দিয়েছেন কোন মামলা দিয়েছেন? অপশন ক সজ্জন সিং মামলায়, অপশন খ আলোকনাথ মামলায়, কেশবানন্দ ভারতীয় মামলায়, না মিনার্ভা মিলস মামলায়? কোনটা সঠিক উত্তর হবে? অপশন গ তোমাদের সঠিক উত্তর। অপশন গ তোমাদের সঠিক উত্তর হচ্ছে গিয়ে কেশবানন্দ ভারতী মামলায়। কেশবানন্দ ভারতী মামলায়। পরের প্রশ্ন দেখো, 37 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সত্যানিষ্ঠ পূর্ণ সংকল্প ছাড়া কিছু নয় উক্তিটি কে করেছিল? উক্তি করেছিল কে?
ধীরেন্দ্রনাথ সেন, না আর্নেস্ট বার্কার, না পণ্ডিত ঠাকুরদাস ভার্গব, না ডি ই স্মিথ? কে করেছিল? ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সত্যনিষ্ঠাপূর্ণ সংকল্প ছাড়া কিছু নয় উক্তি করেছিল কে? অপশন ক সঠিক উত্তর ধীরেন্দ্রনাথ সেন। ধীরেন্দ্রনাথ সেন উক্তি করেছিল ধীরেন্দ্রনাথ সেন। 38 নম্বর প্রশ্ন দেখো, 38 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় নিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছিল। নিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছিল কততম সংশোধনে? না 38 নম্বর সংশোধনে, না 40তম সংশোধনে, না 42তম, না 54তম সংশোধনে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় নিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছে অপশন গ সঠিক উত্তর 42তম সংশোধনে। 42তম সংশোধনে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছে। 39 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের মোট কয়টি ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? এটা অতি সহজ প্রশ্ন। দেখো 16টি, 18টি, 22টি, না 24টি? এটা আমরা সবাই জানি 22টি ভাষাকে স্বীকৃতি দান করা হয়েছে। অপশন গ তোমাদের সঠিক উত্তর। 40 নম্বর প্রশ্ন দেখো, 40 নম্বর প্রশ্ন দেখো, বর্তমানে ভারতীয় সংবিধানে মোট ধারা রয়েছে কতগুলো ধারা রয়েছে? 448টি, 395টি, 450টি, 470টি? বর্তমানে ভারতীয় সংবিধানে মোট ধারা রয়েছে কতগুলো ধারা? 448টি, না 395টি, না 450টি, না 470টি? অপশন ক তোমাদের সঠিক উত্তর হবে 448টি। বর্তমানে ভারতীয় সংবিধানের মোট ধারা রয়েছে 448টি। 41 নম্বর প্রশ্ন দেখো, 41 নম্বর প্রশ্ন চলে এলাম আমরা, যে বর্তমানে সংবিধানের অংশ বলা হয়েছে কোন মামলার রায়ে? বেরুবাড়ি মামলায়, যেটা ছিল 1960 সালে, না গোলকনাথ মামলা, যেটা ছিল 1917 সালে, কেশবানন্দ ভারতী মামলা, যে মামলাটা ছিল 1973 সালে, আর মিনার্ভা মামলা, যেটা ছিল 1980 সালে? কোনটা সঠিক উত্তর হবে তোমাদের? অপশন গ সঠিক উত্তর কেশবানন্দ ভারতী মামলায়, যেটা ছিল 1973 সালে। 42 নম্বর প্রশ্ন দেখো, আওয়ার কনস্টিটিউশন গ্রন্থটির লেখক কে? আওয়ার কনস্টিটিউশন গ্রন্থটির লেখক হলেন অপশন ক হচ্ছে ধীরেন্দ্রনাথ সেন, অপশন খ কে পি মুখার্জি, অপশন খ সুভাষ কশ্যপ, অপশন খ কে ভি রাও? কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে অপশন গ সুভাষ কশ্যপ। সুভাষ কশ্যপ সঠিক উত্তর। 43 নম্বর প্রশ্ন, যেটা আমাদের এমসিকিউ শেষ প্রশ্ন আজকের, এমসিকিউর শেষ প্রশ্ন দেখো, কোন মামলার রায়ে বলা হয় প্রস্তাবনা সংশোধনযোগ্য? কোন মামলায় রায়ে বলা হয় প্রস্তাবনা সংশোধনযোগ্য? অপশন ক সজ্জন সিং মামলা, অপশন খ গোলকনাথ মামলা, অপশন গ কেশবানন্দ ভারতী মামলা, অপশন ঘ বেরুবাড়ি মামলা? কোনটা সঠিক উত্তর হবে? 43 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন গ কেশবানন্দ ভারতী মামলা। কেশবানন্দ ভারতী মামলার রায়ে বলা হয় প্রস্তাবনা সংশোধনযোগ্য। এইগুলো আমাদের মোট 43টি প্রশ্ন। এইগুলো আমাদের মোট 43টি প্রশ্ন। এরপরে আমরা আলোচনা করব বাকি বিষয়মুখী প্রশ্ন উত্তর, অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের প্রথম প্রশ্ন দেখো, এই অধ্যায়ে যেটা ছিল ভারতীয় সংবিধানের প্রকৃতি, বৈশিষ্ট্য, প্রস্তাবনা অংশের যে 43টি এমসিকিউ প্রশ্ন সমাধান করার পর আমি এবার অতি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো করব এবং সেই সঙ্গে কিছু কিছু আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানে বর্তমানে মোট কয়টি ধারা ও তফসিল আছে? না উত্তর দেখো, উত্তর হচ্ছে ভারতীয় সংবিধানের বর্তমানে মোট 448টি ধারা এবং 12টি তফসিল আছে। তবে সংখ্যাগত বিচারে ভারতীয় সংবিধানে এখনো 395টি ধারা রয়েছে। ভারতীয় সংবিধানে মোট কয়টি তালিকা আছে? ভারতীয় সংবিধানে মোট 3টি তালিকা আছে। ভারতীয় সংবিধানে মোট 3টি তালিকা আছে। কি কি সেটা তোমরা আশা করি জানো। ভারতীয় সংবিধানের লিখিত বা অলিখিত, ভারতীয় সংবিধানের লিখিত না অলিখিত সংবিধান, এটা আমরা এমসিকিউতে আলোচনা করেছি, আরেকবার রিপিট করে নিচ্ছে। ভারতীয় সংবিধানের লিখিত না অলিখিত সংবিধান? ভারতীয় সংবিধান মূলত লিখিত সংবিধান। 4 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধান সুপরিবর্তনীয় না দুষ্পরিবর্তনীয়? ভারতীয় সংবিধান এই দুইয়ের মাঝামাঝি, সুপরিবর্তনীয় আবার দুষ্পরিবর্তনীয়। 5 নম্বর প্রশ্ন দেখো, যে সংবিধানের 370 নম্বর ধারাটি কোন রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য? উত্তর হবে জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে প্রযোজ্য। ভারতীয় সংবিধান 370 নম্বর ধারাটি জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে প্রযোজ্য। 6 নম্বর প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন হচ্ছে যে ভারতের কি ধরনের শাসন ব্যবস্থা প্রচলিত রয়েছে? ভারতে কি ধরনের শাসন ব্যবস্থা প্রচলিত আছে? ভারতে সংসদীয় বা মন্ত্রী পরিষদ চালিত শাসন ব্যবস্থা প্রচলিত রয়েছে।
7 নম্বর প্রশ্ন, ভারতে কি দ্বৈত নাগরিকতা রয়েছে? হ্যাঁ, ভারতের দ্বৈত নাগরিকতা নেই, কিন্তু ভারতের দ্বৈত নাগরিকতা নেই। পরের প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানে কোন ধারায় জম্মু ও কাশ্মীরের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে? উত্তর হবে 370 নম্বর ধারায়। 370 নম্বর ধারায় ভারতীয় সংবিধানের জম্মু ও কাশ্মীরের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। 9 নম্বর প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যের জন্য বিশেষ সংবিধানের অস্তিত্ব স্বীকৃত রয়েছে? সেটা জানি আমরা, জম্মু ও কাশ্মীরের জন্য বিশেষ সংবিধানের অস্তিত্ব স্বীকৃত রয়েছে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে 10 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান যুক্তরাষ্ট্রীয় না এক কেন্দ্রিক? ভারতীয় সংবিধান এই দুইয়েরই সমন্বয়ে, যুক্তরাষ্ট্রীয় আবার এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা। ভারতীয় সংবিধান যুক্তরাষ্ট্রীয় আবার এক কেন্দ্রিক সংবিধান। 11 নম্বর প্রশ্ন, প্রস্তাবনা কি সংবিধানের মূল অংশের অন্তর্ভুক্ত? প্রস্তাবনা সংবিধানের মূল অংশের অন্তর্ভুক্ত নয়। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন কোন মৌলিক আদর্শের কথা বলা হয়েছে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় এক হচ্ছে গিয়ে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য, সৌভ্রাতৃত্ব, জাতীয় ঐক্য ও সংহতির কথা বলা হয়েছে। এই কয়েকটি মৌলিক আদর্শের কথা বলা হয়েছে। ঠিক আছে, 1 হচ্ছে গণতন্ত্র, 2 সমাজতন্ত্র, 3 ধর্মনিরপেক্ষতা, 4 হচ্ছে ন্যায় বিচার, 5 হচ্ছে স্বাধীনতা, 6 সাম্য, সৌভ্রাতৃত্ব, 7 জাতীয় ঐক্য, 8 সংহতি, 9। 13 নম্বর প্রশ্ন, ভারত সংবিধানের 42তম সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় কি কি পরিবর্তন ঘটেছে? 42তম সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও জাতীয় সংহতি প্রভৃতি কথাগুলি অন্তর্ভুক্ত হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ কথা দুটি কোন বছরে এবং কততম সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় সংযুক্ত করা হয়েছে? 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংযুক্ত হয়েছে। 15 প্রশ্ন হচ্ছে, প্রস্তাবনায় কি ধরনের সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? গণতান্ত্রিক সমাজতন্ত্রের কথা বলা হয়েছে। প্রস্তাবনায় কি ধরনের সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? গণতান্ত্রিক সমাজতন্ত্রের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো, প্রস্তাবনায় যে গণতন্ত্রের কথা বলা হয়েছে সেটি কি ধরনের গণতন্ত্র? প্রস্তাবনায় যে গণতন্ত্রের কথা বলা হয়েছে সেটি বুর্জুয়া গণতন্ত্র। 17 নম্বর প্রশ্ন দেখো, প্রস্তাবনায় কি ধরনের রাষ্ট্রের কথা বলা হয়েছে? প্রস্তাবনায় সার্বভৌম রাষ্ট্রের কথা বলা হয়েছে। 18 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কি কোনো আইনগত গুরুত্ব আছে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোনো আইনগত গুরুত্ব নেই। কি প্রশ্ন ছিল? ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কি কোনো আইনগত গুরুত্ব আছে? প্রস্তাবনায় কোনো আইনগত গুরুত্ব নেই। 19তম প্রশ্ন দেখো, ভারত ছাড়া আর 3টি দেশের নাম করো যাদের সংবিধানে প্রস্তাবনা সংশোধিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও জাপান। ভারত ছাড়া আর 3টি দেশের নাম করো যাদের সংবিধানে প্রস্তাবনা সংযোজিত হয়েছে। 3টি হচ্ছে কি মার্কিন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও জাপান। 20 নম্বর প্রশ্ন দেখো, কমেন্ট্রিজ অন দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গ্রন্থটি প্রণেতাকে? জি.সি. ভেঙ্কট সুব্বারাও, যেটা এমসিকিউতে আমি বলেছি। 21 নম্বর প্রশ্ন দেখো, 21 নম্বর প্রশ্ন, প্রস্তাবনাকে সংবিধানের মূল্যবান অংশ, সংবিধানের প্রাণ, সংবিধানের চাবিকাঠি ইত্যাদি কে বলেছেন? পণ্ডিত ঠাকুরদাস ভার্গব। 22 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে টেস্টমেন্ট অফ হিজ ওল্ড এজ বলেছেন কে? আর্নেস্ট বার্কার। কি ছিল? আর্নেস্ট বার্কার। আমাদের 22 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্ন হচ্ছে, আর্নেস্ট বার্কার তার কোন গ্রন্থে প্রস্তাবনাকে মূল সূত্র হিসেবে গ্রহণ করেছেন? উত্তর হচ্ছে প্রিন্সিপলস অফ সোশ্যালস অ্যান্ড পলিটিক্যাল থিওরি। প্রিন্সিপলস অফ সোশ্যালস অ্যান্ড পলিটিক্যাল থিওরি গ্রন্থে। 24 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের সুপ্রিম কোর্ট কোন মামলায় প্রস্তাবনাকে সংবিধানের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে? কেশবানন্দ বনাম কেরালা রাজ্য 1973 সালে মামলায়। কেশবানন্দ বনাম কেরালা রাজ্য 1973 মামলায়। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কোন দেশের অনুকরণে লিখিত হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকরণে। 26, প্রস্তাবনায় ভারতের কি ধরনের দেশ বলা হয়েছে? আজকের শেষ প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্নের শেষ প্রশ্ন হচ্ছে, প্রস্তাবনায় ভারতকে কি ধরনের দেশ বলা হয়েছে? প্রস্তাবনায় ভারতকে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ
গণতান্ত্রিক রাষ্ট্র সাধারণতন্ত্র হিসাবে বলা হয়েছে। সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র ধরনের দেশ বলা হয়েছে। এইগুলো আমাদের টোটাল 43টি এমসিকিউ এবং 26টি অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো।